ওকে, আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমাদের সেকেন্ড পেপারের যে সিলেবাস দেওয়া হয়েছিল তোমাদের, আসলে সিলেবাস বলতে আমরা বুঝিয়েছি তোমাদের ওখানে যাই থাকুক না কেন, যে পর্যন্ত পড়া হবে সেই পর্যন্ত পরীক্ষা থাকবে, তার বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এবং সেখানে তোমাদের চ্যাপ্টার নাম্বার 1-এর আমি গত ক্লাসে ডিসকাস করেছিলাম চ্যাপ্টার নাম্বার 1, এবং সেখানে তোমাদের যে পর্যন্ত পড়া হয়েছিল যে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য গ্যাসিয়াস পলিউটেন্টস কি অ্যান্ড হোয়াট আর দ্য সোর্সেস অফ গ্যাসিয়াস পলিউটেন্টস, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটা টার্ম আছে, একটা হলো গ্রিন হাউস গ্যাস, একটা হলো অ্যাসিড রেন, আর একটা সিএফসি। তো তিনটা খুব ইম্পর্টেন্ট, আসলে এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য থেকে শুরু করে এবং যে কোনো মিডিয়ায় যে কোনো জায়গায় তোমার কথা বলার একটা স্কোপ তৈরি করে দিবে, এবং এটা দিয়ে কিন্তু একটা মানুষের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বোঝা যায়, তার বাইরের কথাবার্তার ধরন। কারণ কি, তোমার বিভিন্ন জায়গাতে এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, গ্রিন হাউস, সিএফসি এবং সাইন্টিফিক্যালি এটা কিন্তু খুবই এটা সিগনিফিকেন্স রোল প্লে করে। এবং যে কোনো জায়গায় দেখবা উঁচু পর্যায়ের কোনো বৈঠকে, মিটিংয়ে এই গ্রিন হাউসের কথা আসে, সিএফসির কথা আসে, অ্যাসিড রেনের কথা আসে। কিন্তু এটা টু সাস্টেন আওয়ার এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমাদের একটা মেজর ইস্যু। কারণ ডে বাই ডে যে পরিমাণ আমাদের ফুয়েল কনজামশন হয়, মানুষ বাড়ার সাথে সাথে ফুয়েল কনজামশন বেড়ে যাবে, আর ফুয়েল কনজামশন বেড়ে গেলেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। কারণ মেন সোর্স অফ দ্য ফুয়েল কার্বন কন্টেনিং কম্পাউন্ড, সেটা হতে পারে পেট্রোল, ডিজেল, কেরোসিন, হোয়াট এভার ইট ইজ, এনি কম্পাউন্ডস, এনি সাবস্টেন্সেস যেখান থেকে আমরা হিট সোর্স পাই, সেগুলো কিন্তু কার্বন কন্টেনিং কম্পাউন্ড। আর কার্বন কন্টেনিং কম্পাউন্ডকে বার্ন করলেই কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, এটা কোনো মাপ নেই, কোনোভাবেই এটা চেক দেওয়া যাবে না। তাহলে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে আমাদের এটা মানুষ কিন্তু চিন্তা করছে। অল্টারনেটিভ ফুয়েল কি? সোলার থেকে আমাদের সান থেকে এনার্জি আমরা কালেক্ট করে সেখান থেকে ইলেকট্রিসিটি কনজাম্পশন করে, ইলেকট্রিসিটি প্রডিউস করে, সেটা দিয়ে আমাদের রিসোর্স হিসাবে ইউজ করা। তা আসলে সেটা ভেরি ডিফিকাল্ট, বা ডিফিকাল্টও না, সেটা মানুষ এখন বিভিন্নভাবে সোলার এনার্জির মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে। বাট এটাকে আমাদের স্ক্যাটার করে দিতে হবে, সমস্ত জায়গায় এর ইউজেসটা ছড়িয়ে দিতে হবে, গ্রামগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গাতে। তাহলে কিন্তু আমাদের কার্বন কন্টেনিং কম্পাউন্ডের উপরে আমাদের প্রেশার কমবে, সো দ্যাট আমরা এই এনভায়রনমেন্টকে আমরা টিকিয়ে রাখতে পারবো। কারণ গ্রিন হাউস গ্যাসের একটা সব থেকে বড় ধরনের যে গ্যাসটা দায়ী, যেটা লিয়াবল, সেটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা ফুয়েলকে বার্ন করলে হবেই, সাথে ওয়াটার ভেপারও হবে। কারণ ফুয়েলে কি, এটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে কি থাকে, কার্বন আর হাইড্রোজেন থাকে। তাহলে কার্বন আর হাইড্রোজেনকে বার্ন করলেই এখানে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, ওয়াটার ভেপার প্রডিউস হবে। তো যাক, আমি টার্মগুলো লিখি। নাম্বার 1 হলো আমাদের গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। নাম্বার 2 হলো আমাদের অ্যাসিড রেন, অ্যাসিড রেন। নাম্বার 3 হলো সিএফসি, সিএফসি। এখন এই তিনটা হলো আমাদের মেজর ইস্যু আমাদের কেমিস্ট্রির জন্য, এবং আমাদের শুধু কেমিস্ট্রির জন্য, এটা জিওগ্রাফিতে যারা পড়ে তাদের এইগুলো পড়তে হয়, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স যারা পড়ে তাদেরকেও পড়তে হয়। কারণ এটা এমন একটা বিষয়, এটাকে আমাদের কিন্তু এবং সোশ্যাল সায়েন্স যারা পড়ে তাদেরকেও পড়তে হয়, এবং ক্লাস 8-এর বইতে এগুলো আছে সোশ্যাল সায়েন্সে। এনিওয়ে, তো আমাদের কিন্তু ওদের যেটা লেখার আমাদের লেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকতে হবে। ওদের লেখার সাথে শুধুমাত্র ডেসক্রাইব করা, বাট আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো কি, কিভাবে হয়, ওরা যেভাবে লেখে তোমার সেইভাবে লিখলে তো হবে না। তো এনিওয়ে, প্রথমেই আমি যেটা দেখি সেটা গ্রিন হাউস গ্যাস। আসলে গ্রিন হাউসটা কি, এই গ্রিন হাউস নাম দেওয়া হলো কেন? দেখো তো, এই টার্মের মধ্যে দেখা আছে গ্রিন হাউস, তার মানে আমাদের একটা হাউসের মধ্যে গ্রিন কিছু থাকলে সেটাকে আমরা বলছি গ্রিন হাউস, তাই না? এটার মিনিং কি? গ্রিন হাউস গ্যাস, গ্যাসটা বাদ দাও, গ্রিন হাউস কি? গ্রিন হাউস মানে হলো একটা হাউসের মধ্যে গ্রিন কিছু থাকবে। তো গ্রিন কি? গ্রিন হলো আমাদের গাছপালা, ভেজিটেবলস, এইগুলো আমাদের ফ্রুটস, এইগুলো হচ্ছে আমাদের গ্রিন। তো যা হোক, এটা একটা আমাদের গ্লাস নির্মিত একটা ঘর, যার মধ্যে এখানে ভেজিটেবলস, এখানে ফ্রুটস, বিভিন্ন ধরনের শাকসবজি এর মধ্যে থাকে। প্রশ্ন হলো কেন থাকে স্যার, এরা কেন করে এটা?
আসলে যেগুলো কোল্ড কান্ট্রি, যেখানে প্রচন্ড তাপমাত্রা অর্থাৎ 0°C নিচে যে সমস্ত টেম্পারেচার যে সমস্ত দেশে, সেগুলো দেশে কিন্তু ওপেন ফিল্ডে সেখানে তোমার সম্ভব নয় ভেজিটেবলস তৈরি করা। তাই তারা কি করে, একটা গ্লাস নির্মিত একটা ঘর তৈরি করে, ওই ঘরের মধ্যে যখন গাছ লাগানো হয় ওর মধ্যে ওয়ার্ম থাকে, গরম থাকে, যার কারণে তার ভেজিটেটিভ গ্রোথ আসে। কিন্তু আমাদের গাছের জন্য তো দরকার ফটোসিনথেসিসের জন্য দরকার হচ্ছে আমাদের সানলাইট কিন্তু পেনিট্রেট হতে পারে ওই গ্লাসের মধ্য দিয়ে, কিন্তু এখানে কিন্তু সানলাইট পেনিট্রেট হয়, কিন্তু এর মধ্যে যে হিট প্রোডাকশন হয়, এর মধ্যে সানলাইট পেনিট্রেট হয় কিন্তু হিট প্রোডাকশন হয়, সেই হিটটা বাইরে যেতে পারে না। অ্যাজ এ রেজাল্ট এই রুমের মধ্যে অনেক গরম থাকে, সো দ্যাট এই প্লান্টসগুলো তাদের ফটোসিনথেসিস প্রসেসে তারা ফুড তৈরি করে, এটা কিন্তু তার এটা করতে পারে। তো এটাই হলো আমাদের কনসেপ্ট অফ গ্রিন হাউস। এখন প্রশ্ন হলো, এর সাথে স্যার গ্রিন হাউস গ্যাসের সাথে কম্পেয়ার করা হলো কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে গ্রিন হাউস হলো একটা কাচ নির্মিত বাড়ি, যার মধ্যে আমাদের কোনো গাছপালা থাকে এবং ওটা ওয়ার্ম থাকে, সো দ্যাট গাছগুলো আমাদের সার্ভাইভ করতে পারে এবং তার মাল্টিপ্লিকেশন করতে পারে। প্রশ্ন হলো স্যার এই ঘরের মধ্যে গরম থাকে কেন? কাচ নির্মিত ঘরের মধ্যে গরম থাকে কেন? এখানে দেখো, যখন সান থেকে কোনো লাইট বা হিট যখন আসে, তখন শর্টার ওয়েভলেন্থের হিট কিন্তু এক্ষেত্রে পেনিট্রেট করে গ্লাসের মধ্য দিয়ে পেনিট্রেট করতে পারে, এবং পেনিট্রেট করে কিন্তু এই ঘরের মধ্যে লাইট এবং হিটের কারণে এটা ওয়ার্ম হয়। এবার দ্বিতীয় কথা আসে, যখন সান থাকে না তখন কি হয়? আসলে এইটা পড়ার আগে আমরা নর্মাল একটা জিনিস পড়ে নিই। মনে করো সকালবেলা দেখবা মোটামুটি আমাদের একটু ঠান্ডা থাকে, এবং ঠিক রাত 2টা-3টার পর থেকে ঠান্ডা শুরু হয়, একটু টেম্পারেচারটা কমে আসে, কিন্তু আবার সান ওঠার সাথে সাথে আবার কিন্তু আমাদের টেম্পারেচার বাড়তে থাকে। কেন? আসলে কাজ কি, যখন সান তখন হিট হয়, অর্থাৎ যখন আমাদের সান থেকে যে হিটটা আসে, সেই হিটটা আমাদের এই অবজেক্টগুলো অ্যাবজর্ব করে, হিট অ্যাবজর্ব করে এটা ওয়ার্ম হয়। ওয়ার্ম হওয়ার পরে তখন কি হয়, রাতের বেলায় যখন সানটা হয়ে যায়, তখন ওখান থেকে আমাদের রেডিয়েট করে সমস্ত যে অবজেক্টগুলোতে হিট রিটেন করেছিল, ওই হিটগুলো রেডিয়েট করে। ওই হিটগুলো রেডিয়েট করার কারণে তখন কি হয়, ওই হিটটা আপার অ্যাটমসফিয়ার ভ্যাকুয়ামে চলে যায়, আপার অ্যাটমসফিয়ারে চলে যাওয়ার কারণে কি হয়, আমাদের টেম্পারেচারটা কমে যায়। কথা ক্লিয়ার? তাহলে রেডিয়েটেড হিট যদি বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের কোল্ড হয়ে যেতে পারে। তো এখানে যখন শর্টার ওয়েভলেন্থের হিট এবং লাইট যখন পেনিট্রেট করলো আমাদের গ্লাসের মধ্য দিয়ে, তখন এই রুমটা ওয়ার্ম হলো এবং এখানে সমস্ত বডিগুলো হিট অ্যাবজর্ব করলো। কিন্তু যখন সান থাকলো না, তখন কিন্তু এই অ্যাবজর্ব এনার্জি যেগুলো সমস্ত এই গ্লাসের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টস গুলো আছে, তারা কিন্তু সেই সমস্ত কম্পোনেন্টস গুলো এই হিটটাকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করে সেই সমস্ত হিটগুলো কিন্তু আর রেডিয়েট হতে পারছে না, অর্থাৎ সেই সমস্ত হিট রেডিয়েট হতে পারে না, কারণ এই রেডিয়েটেড হিটের ওয়েভলেন্থ এটা অনেক বড়, অর্থাৎ লঙ্গার ওয়েভলেন্থের হিট এখান থেকে গ্লাস পারমিট করে না। দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ ওয়াই হিট রিটেন ইন দ্য গ্রিন হাউস। এখন বলো, তোমরা বুঝতে পেরেছো লজিকটা, যে কেন আমাদের এই যে রুমের মধ্যে শর্ট ওয়েভলেন্থের হিট এবং লাইট পেনিট্রেট হয়ে এটাকে ওয়ার্ম থেকে ওয়ার্মার করলো, করার পরে যখন আমাদের সান থাকে না, তখন এখানে রেডিয়েটেড হিটটা এখান থেকে আর বেরোতে পারে না, কারণ রেডিয়েটেড হিটটা হলো আইআর, ইনফ্রারেড, এবং এর ওয়েভলেন্থ অনেক বড়। তাই লঙ্গার ওয়েভলেন্থের হিট এবং হিট আমাদের গ্লাসের মধ্য দিয়ে পেনিট্রেট হতে পারে না বলেই এই হিটটা রিটেন করে এবং আমাদের এই ঘরটাকে ওয়ার্ম করে রাখে। এটাই হলো আমাদের গ্রিন হাউসের বেসিক কনসেপ্ট। আসলে আমরা শর্ট ওয়েভলেন্থের হিট এন্ড লাইট এখানে পেনিট্রেট হতে পারে গ্লাসের মধ্য দিয়ে, অ্যাজ এ রেজাল্ট এখানে এগুলো ওয়ার্ম করতে পারে, হিট অ্যাবজর্ব করতে পারে, কিন্তু রাতের বেলায় বা যখন আমাদের সান থাকবে না, তখন সেই সমস্ত অ্যাবজর্ব হিটটা যখন রেডিয়েট করে, রেডিয়েটেড হিটটা আর আমাদের এখান থেকে অ্যালাউ হয় না গ্লাসের মধ্য দিয়ে, বিকজ রেডিয়েটেড হিটের আমাদের ওয়েভলেন্থটা অনেক বড়, এটা ইনফ্রারেড। এবং আর এখানে ইউভি লাইট রে এবং ইউভি লাইট রে বা আরো শর্ট ওয়েভলেন্থের লাইট রে, এবং এখান থেকে আমাদের এই গ্লাসের মধ্য দিয়ে সেই লাইট রে এগুলো পেনিট্রেট হতে পারে এবং এটাকে ওয়ার্ম করতে পারে, শর্টার ওয়েভলেন্থের লাইট রেকে পেনিট্রেট করতে পারে। বাট যখন রেডিয়েটেড হিটের ওয়েভলেন্থ অনেক বড় হওয়ার কারণে সেই হিটটা আর গ্লাসের মধ্য দিয়ে যেতে পারে না, সো দ্যাট সেই হিটটা রিটেন করে আমাদের এই গ্লাসের মধ্যে এবং এটা ওয়ার্ম করে রাখে। এটার উপরে কনসেপ্ট উপরে বেস করেই এই গ্রিন হাউসটা তৈরি। এখন আসা যাক, স্যার এই গ্রিন হাউস গ্যাস কি? আসলে গ্রিন হাউসের সাথে কিছু গ্যাসের কম্পেয়ার করা হয়েছে। মনে করো এই হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হলো আমাদের এনভায়রনমেন্টের বিভিন্ন লেয়ার,
এটা বিভিন্ন লেয়ার, এটা স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এরকম 4টা লেয়ার আছে। তো এখানে এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট, মনে করে যে বাংলাদেশের পোর্শন এটা, বা ওয়ার্ল্ডের সমস্ত পোর্শনে ধরে নাও। তো এখানে আমাদের যখন বিভিন্ন গ্যাস ইমিট হয়, যে সমস্ত গ্যাসগুলো আমরা ইমিশন করি, সেই গ্যাসগুলোর মধ্যে কি, নাম্বার 1 কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাম্বার 2 ওয়াটার ভেপার, নাম্বার 3 হাইড্রোকার্বন, নাম্বার 4 নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড। এই সমস্ত কম্পাউন্ডগুলো প্রতিনিয়ত কিন্তু আমরা ইমিশন করছি হিউজ কোয়ান্টিটি দিয়ে। স্পেশালি কার্বন ডাইঅক্সাইড যে কি পরিমাণ আমাদের ইমিশন হয় আমাদের স্পেশালি এটা ভেহিকলস থেকে, এবং ফর দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি হিউজ কোয়ান্টিটি অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়। কারণ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতে গেলে ফুয়েলকে বার্ন করা লাগে। তুমি তোমার ভেহিকল থেকে শুরু করে সমস্ত ভেহিকল, ঢাকা শহরের কথা চিন্তা করো, কত বাস, তারপর প্রাইভেট কার থেকে শুরু করে কত ধরনের ইঞ্জিনপত্র চলে সেখানে, এবং হিউজ ফুয়েল কনজাম্পশন হয়, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গ্রিন হাউসের সাথে কম্পেয়ার করা হয়েছে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন এখানে থাকবে, তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা ওয়াটার ভেপার, এই সমস্ত গ্যাসগুলো যখন আমাদের এই ট্রোপোস্ফিয়ারে থাকবে, তখন এই সান থেকে এই সমস্ত ইউভি লাইট এবং রে গুলো এটা পারমিশন করবে এই সমস্ত গ্যাসের মধ্য দিয়ে এই আর্থ সারফেসকে ওয়ার্ম থেকে ওয়ার্মার করা। এটা গরম করবে, গরম করার পরে এটাকে অ্যাবজর্ব করবে, এই হিট এবং লাইটটা অ্যাবজর্ব করবে, এবং এই সানলাইট রে গুলো পেনিট্রেট হবে থ্রু দা অ্যাটমসফিয়ার, এবং ফাইনালি আমাদের আর্থ সারফেসের আর্থ ক্রাস্টকে এবং বিভিন্ন অবজেক্টকে এসে আমাদের গরম করে দিবে। এটা অ্যাবজর্ব করবে হিট। যখন রাতের বেলা এই সানটা থাকবে না, তখন কি হবে, তখন এই সমস্ত অবজেক্টগুলো সেই অ্যাবজর্ব হিটটা তখন রেডিয়েট করা শুরু করবে, অ্যাবজর্ব হিটটা রেডিয়েট করা শুরু করবে। কিন্তু এই যে এখানে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওয়াটার ভেপার, হাইড্রোকার্বন, এরা গ্রিন হাউসের সাথে কম্পেয়ার করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস, এরা করে কি, ওই সমস্ত লঙ্গার ওয়েভলেন্থের হিটকে এটা পারমিট করে না যে আমার মধ্যে দিয়ে তুমি চলে যাবা। অর্থাৎ ওই সমস্ত গ্যাসগুলো লঙ্গার ওয়েভলেন্থের হিট এবং হিটকে তারা রিটেইন করে রাখে, ওরা ওটা যেতে দেয় না। সো দ্যাট কি হবে, ওই হিটগুলো আটকে যাবে, আটকে গেলেই আমাদের টেম্পারেচারটা বেড়ে যাবে। আর টেম্পারেচার বেড়ে গেলেই যে সমস্ত ঘটনা ঘটবে সেটা আমি একটু পরেই আসি, যে আসলে টেম্পারেচার বেড়ে গেলে কি হয়। তুমি জানো ডে বাই ডে টেম্পারেচার বাড়ছে, আমাদের জীবন ধারণের জন্য তো অসহ্য মনে হতে পারে সামটাইমস, যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ, বিকজ যে বেশি গরম লাগলে, মনে করো শীতকালে একটু মজা লাগে, বা একটু শীত কম বা একটু গরম, এই সময়টা আমাদের খুব ভালো লাগে। কিন্তু বেশি গরম হলে আমাদের সহ্য করা যায় না, তখন এসি ছাড়িয়ে বা রুমের মধ্যে থাকার চেষ্টা করি। সো এখানে এভারেজ টেম্পারেচার বেড়ে গেলে শুধু আমাদের এইটার একটা বড় বিষয় না, গরমটা সহ্য করা যাবে বিভিন্নভাবে, কিন্তু যদি আমাদের পা রাখার মাটি যদি না থাকে, তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করবো। এবং একটা মেজর প্রবলেম হলো, যদি গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার কারণে যদি আমাদের এভারেজ টেম্পারেচার বেড়ে যায় 2 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম সায়েন্টিস্টের ধারণা নর্থ পোল এবং সাউথ পোলের যে ইয়েগুলো আছে, আইস পোলগুলো আছে, সেটা মেল্ট হবে। মেল্ট হলে যে সমস্ত লোল্যান্ড এরিয়াগুলো আছে, যেমন মিশর, তারপরে এদিকে মালয়েশিয়া, কি বলে মালদ্বীপ, ইন্ডিয়ান কিছু পার্ট, বাংলাদেশের লোয়ার পার্টগুলো, অর্থাৎ এই নিচের পার্টগুলো, এগুলো সব ইনআন্ডেটেড হয়ে যাবে, অর্থাৎ সাগরের নিচে চলে যাবে। তো তখন আমরা থাকবো কোথায়? সো এটা একটা মেজর প্রবলেম, এবং এটার জন্য কিভাবে কমানো যায়, কিভাবে মিনিমাইজ করা যায়, এটা সায়েন্টিস্টরা তার অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ জিনিসগুলো তারা বের করার চেষ্টা করছে। যাও, তো আমরা এখন গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস হলো এইগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। কেন গ্রিন হাউস গ্যাস বলা হয়? কারণ এটা গ্রিন হাউসের সাথে কম্পেয়ার করা হয়েছে। গ্রিন হাউসটা কি? এটা কাঁচ নির্মিত বাড়ি, যেখানে আমাদের কোনো ভেজিটেবলস, ফ্রুটস গুলো লাগানো হয়, এবং কোল্ডেস্ট কান্ট্রি গুলোতে এখানে আমাদের হয় না বলেই এটা কাঁচের মধ্যে রেখে, এবং তাদের ফটোসিনথেসিস প্রসেস, এখানে যেহেতু লাইট পেনিট্রেট হতে পারে, এরা সেই ফুড তৈরি করতে পারে, এবং তারা বেঁচে থাকতে পারে, এবং তারা রিপ্রোডাকশন সিস্টেমকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবলস আমাদের দিতে পারে। তো এটা, এবং এখানে এই গ্রিন হাউসের ইয়েটা কি, মেকানিজমটা হলো, এরা শর্টার ওয়েভলেন্থের হিট এবং লাইটকে পেনিট্রেট করে এটাকে ওয়ার্ম করে, কিন্তু লঙ্গার ওয়েভলেন্থের এই যে দেখেছি এটা পারে না। লঙ্গার ওয়েভলেন্থের অ্যাবজর্ব বা রেডিয়েটেড হিট, লঙ্গার ওয়েভলেন্থের রেডিয়েটেড হিট তারা গ্রিন হাউস কখনোই পারমিট করে না, সো দ্যাট হিট রিটেইন করে এবং আমাদের এটা ওয়ার্ম করে রাখে। ঠিক এক্স্যাক্টলি এই গ্রিন হাউসের সাথে আমাদের এই গ্যাসগুলোকে কম্পেয়ার করা হয়েছে, অর্থাৎ দিস গ্যাসেস যখন আমাদের ট্রোপোস্ফিয়ারে থাকবে, এই সমস্ত গ্যাসগুলোকে গ্রিন হাউসের সাথে কম্পেয়ার করা হয়েছে, বিকজ
এই সমস্ত গ্যাসগুলো আমাদের স্থান থেকে যে সমস্ত ইউভি লাইট এবং শর্টার ওয়েভলেন্থের হিট অ্যান্ড লাইটকে পেনিট্রেট করে এবং করে আমাদের আর্থ সারফেসের সলিড কাস্টকে তারা ওয়ার্ম করে রাখে এবং এটা হিট অ্যাবজর্ব করে। রাতের বেলা কি করে, যখন এটা রেডিয়েট করে হিট, সেই হিটটা লঙ্গার ওয়েভলেন্থের হিট এবং সেই হিটটাকে এরা পেনিট্রেট করতে দেয় না, আপার অ্যাটমসফিয়ারে যেতে দেয় না, সো দ্যাট হিট রিটেন করে। দ্যাটস ওয়াই দিস গ্যাসেস আর কল্ড আমাদের গ্রিন হাউস গ্যাস। এখন বলো কতটুকু বুঝলে? আমি গ্রিন হাউস সম্বন্ধে মোটামুটি একটা লেকচার দেওয়া শুরু করলাম বা একটা শেষ করলাম। এখন তোমাদের অবস্থানটা কি দেখি। আচ্ছা, আন্ডারস্টুড স্যার। রাইসা রহমান, ক্লিয়ার স্যার। আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার স্যার। আজকে আবার স্টুডেন্ট 27 জন 30 জন। আচ্ছা, ওকে। তাহলে যদি গ্রিন হাউস নিয়ে তোমাদের প্রশ্ন আসে, তাহলে গ্রিন হাউসে তুমি রাইট শর্ট নোটস অন গ্রিন হাউস। তুমি কি লিখবে? প্রথমে ডেফিনেশন লিখবে। গ্রিন হাউস, a greenhouse gas is a gas in the atmosphere that absorb and emit radiated within the thermal infrared. Within the thermal infrared, সেইগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, যাও গ্রিন হাউস গ্যাসগুলো কি আমি তোমাদেরকে লিখেছিলাম। ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড, এখানে ন্যাচারাল গ্যাসের মধ্যে মিথেন, নাইট্রাস কম্পাউন্ড এবং ওজোন। ওজোন অলসো এ গ্রিন হাউস গ্যাস। ওজোন আরেকটা লিখবা, ওজোন। এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখন আসো, হোয়াট ইজ গ্রিন হাউস, এটা তোমাদেরকে আমি বলেছি। নেক্সট হলো আমাদের গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্ট কি। ওকে, শোনো। গ্রিন হাউস গ্যাসের অ্যাডভার্স ইফেক্ট হলো, মেইন ইফেক্ট হলো আমাদের গ্রিন হাউস গ্যাসের অ্যাডভার্স ইফেক্ট হলো, আমি অলরেডি তোমাদেরকে বলেছি, এটা প্রচন্ড হিট প্রডিউসড হবে, ডট হবে, ফ্লাড হবে। ডট এবং ফ্লাড হবে, এটা কি আমাদের খরা হবে এবং প্রচন্ড খরা হবে এবং প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ডট হবে এবং আমাদের ফ্লাড হবে এবং এখানে আমাদের হিউজ ক্ষতিগ্রস্ত হবে, আমরা গ্লোবাল ওয়ার্মিং হবে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেটা মেইন আমাদের ক্ষতি, গ্লোবাল ওয়ার্মিং হলেই কিন্তু বিপদ। আইসগুলো মেল্ট হবে এবং ওই কথাগুলো লিখে দেবে, আইসগুলো মেল্ট হবে। মেল্ট হলে আমাদের এটা সি লেভেল আমাদের বেড়ে যাবে। সি লেভেল যদি মনে করো 2 হাত বেড়ে যায়, তো সি লেভেল থেকে 2 হাত বেড়ে গেলে আমাদের লোয়ার ল্যান্ডগুলো, আমাদের লো ল্যান্ডগুলো কি ইনান্ডেটেড হয়ে যাবে না, সাগরের নিচে চলে যাবে না। মনে করো বরিশাল, খুলনা, ওই যে একদম এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত বেল্টগুলোর, অর্থাৎ লোয়ার পার্ট অফ দা আমাদের সাউথ ইস্ট পার্ট অফ দা বাংলাদেশ যেটা আছে, সেটা কিন্তু পানির নিচে চলে যাবে এবং সেখানে কি বাস করতে হবে? দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ওইদিকে কি বাস করতে হবে। ওকে, তাহলে গেল এটা আমাদের অ্যাডভার্স ইফেক্ট। নাম্বার 2 হলো আমাদের সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাস। এই সমস্ত গ্যাসগুলোর সোর্স কি, কোথা থেকে আসছে গ্রিন হাউস গ্যাসগুলো, পার্ট টু পার্ট অল্প অল্প করে লিখবা। এই গ্রিন হাউস গ্যাসের সোর্স কি? যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাসের সোর্স আমি বলেছি। কার্বন ডাই অক্সাইড গ্যাসের মেইন সোর্স হলো দ্য কম্বাশন অফ দ্য ফুয়েল। কম্বাশন অফ দ্য ফুয়েল, যে কোনো ফুয়েলকে, অর্থাৎ ফুয়েলের মধ্যে কার্বন থাকবে, কার্বন ছাড়া ফুয়েল হয় না মেইনলি। হাইড্রোজেনও ফুয়েল, হাইড্রোজেন থাকলে হয়, হাইড্রোজেন একটা সবচেয়ে বেস্ট ফুয়েল ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে কার্বন ডাই অক্সাইড, কার্বনিয়াস কম্পাউন্ড অর্থাৎ হাইড্রোকার্বন, সেখানে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড প্রডিউসড হয়। তাহলে আমাদের ফুয়েলকে কম্বাস্ট করলে কার্বন ডাই অক্সাইড প্রডিউসড হয়। দ্য মেইন সোর্স অফ কম্বাশন অফ দ্য ফুয়েল উড হতে পারে, তারপরে আমাদের পেট্রোলিয়াম হতে পারে, হোয়াটএভার ইট ইজ। In water vapor already you know, water vapor is also produced from the combustion of the fuel. কারণ hydrocarbon contains carbon and hydrogen, and so when combusted with oxygen, then both carbon and hydrogen is combusted to form carbon dioxide and water vapor. Like carbon, methane, say for example methane is a hydrocarbon which contain carbon and hydrogen. When combusted, it is a fuel. আমরা ইউজ করি আমাদের ইয়েতে, কিচেনে ইউজ করি আমরা রান্না বান্নার জন্য। তো যখন এটা হয়, বা গাড়িতে আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করি আমাদের ফুয়েল হিসাবে, তো যখন কম্বাশন হয়, both carbon and hydrogen is combusted by oxygen to produce two different gases, carbon dioxide and water vapor also. And these two gases are very much
হার্মফুল ফর এনভায়রনমেন্ট। এবং কার্বন ডাইঅক্সাইড এটা আমাদের গ্রিন হাউস গ্যাস, অ্যান্ড ওয়াটার ইজ অলসো গ্রিন হাউস গ্যাস। এবং ওয়াটার ভেপার কিন্তু দেখবা একটা জিনিস খেয়াল করবা, যখন এয়ারে এই যে কিছুদিন আগে অনেক গরম লাগলো, এখন একটু আজকে একটু ঠান্ডা, যখনই এয়ারে আমাদের ওয়াটার ভেপারের পরিমাণ বেড়ে যাবে তখনই দেখবে আমার অসহ্য গরম লাগে। তখন কি হয় জানো, তখন রেন হয়, ওয়াটার ভেপারটা রেনে কনভার্ট হয়। এবং যখন দেখবে ড্রাই এয়ার থাকে, হিট প্রচুর, গরম লাগে না, সোয়েটিং হয় না, কিন্তু প্রচন্ড গা পুড়ে যায়, অর্থাৎ হিট মনে হয় বেশি কিন্তু সোয়েটিং হয় না, অন্য অসহ্য রকম একটা জিনিস মনে হয় না। কারণ তখন বুঝে নিতে হবে এয়ারের ময়েশ্চারটা খুব কম, অর্থাৎ ওয়াটার ভেপারটা কম। যেটা হয় সাধারণত আমাদের মার্চ মাসের দিকে হয়, মার্চ এপ্রিলের দিকে হয়, কিন্তু জুলাই সেপ্টেম্বর জুলাই আগস্টের দিকে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার থাকে, এই জন্য এটা একটু রিটেন করে। তো যা হোক, তাহলে আমাদের মেইন সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ইজ a combustion of fuel and water is also a source of the combustion of fuel. And এখানে হাইড্রোকার্বনস হলো আমাদের কোনগুলো, হাইড্রোকার্বনস হলো আমাদের মেইন সোর্স কোথা থেকে, যে আমাদের মাইন থেকে, যেখানে হাইড্রোকার্বনস অর্থাৎ যেখানে পেট্রোলিয়ামের খনি আছে, মাইন আছে, সেখান থেকে আমাদের এটা স্ক্যাটার হতে পারে। তারপরে আমরা যেখানে লিকেজ হতে পারে, বিশেষ করে আমাদের ফিলিং স্টেশনগুলো থেকে এটা লিকেজ হতে পারে, এই সমস্ত জায়গা থেকে হাইড্রোকার্বনসগুলো এখান থেকে চলে আসতে পারে। নাইট্রোজেনাস কম্পাউন্ডসগুলো হতে পারে কি, যেমন তোমরা পড়েছো গত ক্লাসে যে আর্ক সিস্টেমে অর্থাৎ অক্সিজেন এবং নাইট্রোজেন রিঅ্যাক্ট করে নাইট্রোজেনাস কম্পাউন্ডস প্রডিউসড হতে পারে। So there is a different sources and there is a others different sources to produce the nitrogenous compound. So these are the greenhouse gases and the sources. Next আমরা আসি, তবে সবকিছু মনে রাখবা fuel combustion is the main source. এখন আসো আমাদের ইফেক্ট অফ গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের ইফেক্ট বলতে আমি তো বললামই আগে গ্রিনহাউস গ্যাসের ইফেক্ট কি। এখন এটাকে কিভাবে আমাদের মিনিমাইজ করা যায়, গ্রিনহাউস গ্যাসকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এবং সেটাই আমাদের দেখার বিষয়। গ্রিনহাউস গ্যাসকে কিভাবে হাউ টু কন্ট্রোল। তাহলে গ্রিনহাউস গ্যাসগুলো কোথা থেকে আসে, এটা আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে। গ্রিনহাউস গ্যাসগুলো আসে মেইনলি আমাদের ফুয়েল কম্বাসন, অর্থাৎ কম্বাসন অফ ফুয়েল। এই ফুয়েলকে কম্বাস্ট করতে গেলে আমাদের তো করতেই হবে, আদারওয়াইজ তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবে, তোমার গাড়ি চালাতে হবে, তোমার বাসে চড়তে হবে। সো তোমার এই ফুয়েল কম্বাসন খেতে গেলে রান্না করতে হবে, রান্না করতে গেলে হিট দরকার, হিট হলে আমাদের হয় করতে হবে কি মিথেন গ্যাসকে বার্ন করতে হবে। সো এটা তো আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে আছে, তো এটার কি অল্টারনেটিভ কোনো সোর্স নেই? হ্যাঁ, ডেফিনেটলি আমরা বড় হচ্ছে, আমাদের অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করতে হবে, যেন ফুয়েলকে কম্বাস্ট করা না লাগে, কার্বোজেনিয়াস কম্পাউন্ডকে কম্বাস্ট করা না লাগে। তাহলে কিন্তু এনভায়রনমেন্টকে সেভ করা যাবে গ্রিন হাউস গ্যাস থেকে, যাতে করে এভারেজ টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং যেন না হয় এবং এভারেজ টেম্পারেচার যেন বেড়ে না যায়। তাহলে অল্টারনেটিভ সোর্সের মধ্যে মেইন সোর্স অফ দ্য এনার্জি হলো সান। এই সানকে কাজে লাগিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ, তোমার বাসার সামনে একটা সোলার এনার্জি তুমি একটা করো, করে ওখান যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় সেটাকে তুমি বাসা তোমার ইলেকট্রিসিটি যত কিছু ইলেকট্রিসিটি আছে তুমি এখান থেকে ইউজ করো। এবং মনে রাখবে, টু প্রডিউস ইলেকট্রিসিটি বাংলাদেশে 43% আমাদের মিথেন গ্যাস কনজাম্পশন হয়। Can you imagine? 43% methane gas is used for the production of electricity in Bangladesh. বাংলাদেশে আমাদের 43% মিথেন গ্যাস, যেটা ন্যাচারাল গ্যাসের কথা বলি, সেটা কিন্তু ইউজ করা হয়। কিন্তু আমরা জানি যে রান্না বান্নার কাজেই মনে সব থেকে বেশি ইউজ করা হয়। এটা কতটুকু ইউজ করা হয়? 5% মাত্র বা 3% মাত্র। বাট এখানে মোস্টলি ইউজ করা হয় 43% অফ মিথেন গ্যাস ইজ ইউজড ইন বাংলাদেশ ফর দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। তাহলে এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশন যদি এই মেথডে না করি, থার্মাল প্রোডাকশন যদি আমরা না করি, তাহলে যদি আমরা অন্য প্রোডাকশন করি, যেমন সোলার এনার্জি দিয়ে যদি প্রোডাকশন করি, তাহলে এই জিনিসটা আমাদের কমে যাবে। সো ফুয়েল কম্বাসন কমতে পারে। তুমি অল্টারনেটিভ জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদের সবাই। তারপরে দ্বিতীয় কথা কি, যে আমাদের গাড়ি তো চালাতেই হবে, তবে লিমিটেড। আমাদের যত্র এখান থেকে একটু যাবো তখন আমাদের গাড়ি চালাতে হবে, যতটুকু সম্ভব আমরা ফুয়েলকে কম্বাস্ট না করি। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হলো, আমরা হেঁটে স্কুলে আসলাম, হেঁটে কলেজে গেলাম, সাইকেল কিনলাম, সাইকেল চালিয়ে আসলাম, ফিজিক্যাল এক্সারসাইজ হলো, এটা মনে হয় বেটার। এবং তোমরা দেখবা এই শুধু আমাদের দেশের মানুষেরই একটু ফিজিক্যালি কিন্তু তারা উইক, এবং দেখবা অন্যরা এই যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলো দেখবা এখানে রিক্সা চলে না। আমাদের আশেপাশে যারা দেখি সবসময় হাঁটে আর হাঁটে, এবং ওদের মেদ নেই, নেই, তারা রিক্সায় চড়ে না, তারা গাড়িতে একটু কম ইউজ করে, অনেক ডিস্টেন্স হলে তারা হয়তো গাড়ি ইউজ করে। কিন্তু আমাদের এই প্র্যাকটিসগুলো গড়ে তুলতে হবে যাতে করে ফুয়েল কনজাম্পশনটা কম হয়। তো যা হোক, মোটামুটি যদি একটা গ্রিন হাউস গ্যাস আসে, তাহলে আমার মনে হয় তোমরা এটা লিখতে পারবে গ্রিন হাউস গ্যাস নিয়ে। ওকে, এখন বলো গ্রিন হাউস গ্যাস তোমাদের যদি পরীক্ষায় আসে সবাই লিখতে পারবা?
আমাকে একটু জানাও তোমরা, গ্রিন হাউস গ্যাস যদি পরীক্ষা আসে লিখতে পারবা? এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ, আর তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেও না, হয় ক্লাস করো না সেটা আলাদা কথা, কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাওয়াটা মানে এটা খুব খারাপ জিনিস, সেটা করো না কেউ। এখন গ্রিন হাউস গ্যাস নিয়ে আসলে পড়া লাগবে না, তুমি যতটুকু শুনেছো যতটুকু বুঝেছো সেটা দিয়ে কি 2-3 পেজ লিখতে পারবে? ইয়েস স্যার, ক্যান ডু ইট, ইয়েস স্যার, ইয়েস স্যার, লিখতে পারবো। ওকে, এখন আসা যাক অ্যাসিড রেন কি। অ্যাসিড রেনটা আমরা একটু দেখি। অ্যাসিড রেন মানে তো রেন। অ্যাসিড রেনের ইতিহাস কি, এর হিস্ট্রি কি? হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দ্য অ্যাসিড রেন? যখন ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়, অর্থাৎ 18th সেঞ্চুরি না 17th সেঞ্চুরি, তখন এই টার্মটা চলে আসে অ্যাসিড রেন কি। তখন হঠাৎ করে অনেকদিন বৃষ্টি হয়নি, রেন হয়নি, হঠাৎ করে রেন। এবং ওই রেনে মানুষ কি করে, গরমের সময় বৃষ্টি হলে অনেকেই বৃষ্টিতে ভেজে না, এবং আমরাও তো ছোটবেলাতে বৃষ্টি হলে গ্রামের মাঠে কি করতাম, ফুটবল খেলতে যেতাম, আরো মজা লাগতো এবং বৃষ্টিতে ভিজতাম। ঠিক হঠাৎ করে রেনের পরে অনেক মানুষ ভিজছে, হয়তো ছাতা নিয়ে যায়নি বা বিভিন্ন কারণে ভিজে গেছে। যাওয়ার পরে দেখা গেল সন্ধ্যাবেলা সবার পরে স্কিন র্যাশ, রেডনেস অফ দ্য স্কিন এবং বার্নিং সেন্সেশন অফ দ্য স্কিন অফ দ্য বডি, হিউজ প্যাশন ডাক্তারের কাছে। হঠাৎ করে কি হলো, এই বৃষ্টিতে ভেজার পরে এটা হয়েছে। তাহলে বৃষ্টিতে কেউ কি কিছু হার্মফুল কিছু স্মৃতি দিয়ে গেছে? তখন তারা এটা নিয়ে গবেষণা করলো। গবেষণা করার পরে যে সমস্ত ওয়াটার সোর্স থেকে যেখানে অ্যাসিড, যেখানে রেন হয়েছে, সেই রেনগুলোকে কালেক্ট করেছে। কালেক্ট করে দেখা গেছে পিএইচ এর ভ্যালু 3, হ্যাঁ, পিএইচ এর ভ্যালু লেস দ্যান 4, সো ইট ইজ এ ভেরি মাচ হার্মফুল ফর হিউম্যান স্কিন। এবং তখন বললো এটা অ্যাসিড, এবং এই অ্যাসিডটা কিভাবে প্রডিউস হলো। তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার ফলে হিউজ পরিমাণে এখানে কাঠ পোড়ানো হয়েছে। তখন তো ওই 17 শতকে আমাদের মতোই ছিল মনে করে ইউরোপে আমেরিকানরা। তখন কি হয়েছে, তারা প্রচুর পরিমাণে এখানে ফুয়েল কনজাম্পশন হয়েছে, সেখানে মানে কাঠ, তারপরে এখানে যে ন্যাচারাল গ্যাস, এই সমস্ত গুলোকে বার্ন করে হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এটা কিন্তু এয়ারে চলে গেছে। তো যখনই আমাদের এই সমস্ত গ্যাসগুলো আমাদের চলে গেছে, তার আগে এই গ্যাসগুলো যাওয়ার আগে 4-5টা আমি অ্যাসিড লিখি, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, 4টা অ্যাসিড লিখলাম আমি। এখন দেখো, এই যে 4টা অ্যাসিড লিখলাম, প্রত্যেকটা অ্যাসিডের র ফর্ম, হোয়াট ইজ দ্য র ফর্ম অফ দ্য অ্যাসিড? প্রত্যেকটা অ্যাসিডের র ফর্ম হলো আমাদের গ্যাস। দেখো, এটা গ্যাস, এটা হলো গ্যাস, এটা হলো গ্যাস, এটা হলো ফসফরাস পেন্টঅক্সাইড গ্যাস। প্রত্যেকটা অ্যাসিডের র ফর্ম হলো গ্যাস। যখন এই সমস্ত গ্যাসগুলো পানিতে অ্যাবজর্ব হয়, হয়ে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড। এই গ্যাসটা যদি পানির মধ্যে পাস করানো হয়, তাহলে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। এই গ্যাসটা যদি পানির মধ্যে পাস করানো হয়, তৈরি হয় কার্বনিক অ্যাসিড। এটা যদি পানির মধ্যে অ্যাবজর্ব হয়, তৈরি হবে ফসফরিক অ্যাসিড। The ultimate form of the all gases, especially sulfur trioxide, nitrogen dioxide, carbon dioxide, phosphorus pentoxide, and these gases when absorb into water and produce acid. তাহলে আসো, এই সমস্ত গ্যাসগুলোই আমাদের রেসপন্সিবল ফর দ্য অ্যাসিড রেন, বিকজ আমাদের এয়ারে তো ওয়াটার ভেপার আছে, এবং রেন মানেই তো ওয়াটার। এবং সেখানে কি হয়, রেন কিভাবে ফর্ম হয়, এটা কেউ জানো কিভাবে রেন ফর্ম হয়? এর বিশাল ইতিহাস। এই ইতিহাস বললে আমার 4-5টা ক্লাস লাগবে, কিভাবে হাউ রেন ইজ ফর্ম। তো আমরা ওই ছোট ক্লাসে পড়েছি যে ইভাপোরেট হয়, এটা কনডেন্স হয়, কনডেন্স হয়ে এটা আবার ইয়ে হয়, লিকুইড হয়, লিকুইড হয়। এটা তো 1 লাইন 2 লাইনের কোশ্চেন। কিন্তু এই যে কেন অ্যাসিড রেন হয়, যদি কখনো এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ো বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবা কিভাবে রেন হয়, তখন অনেক কিছু জানতে পারবা। তাহলে সংক্ষেপে বলি, এখানে এয়ারে যদি ডাস্ট পার্টিকেল না থাকে, তাহলে কখনোই রেন হবে না, ক্লাউড হবে। কিন্তু কখনোই রেন হবে না যদি ডাস্ট পার্টিকেলস না থাকে। পার্টিকেলস বলা ভুল হবে, ডাস্ট পার্টিকুলেটস যদি না থাকে। ডাস্ট পার্টিকুলেটস না থাকলে, আবার পার্টিকুলেটস থাকলেই হবে না, পার্টিকুলেটস এর একটা ডেফিনিট সাইজ থাকতে হবে, তাহলেই কিন্তু রেন হবে। ক্লাউড হবে, রেন হবে না। সেটা কি? পার্টিকুলেট শব্দের অর্থ হলো পার্টস অফ দ্য পার্টিকেলস। পার্টস অফ দ্য পার্টিকেলস যেটা ন্যাচারালি সিঙ্ক করবে না, সেটা কি হবে, এয়ারে ভাসবে। তখন
আসলে কনডেন্স হতে গেলে আমাদের অবশ্যই একটা সলিড সারফেস দরকার লাগে। তুমি মনে করো এই যে এসি থেকে আমরা ফ্রিজ থেকে এক গ্লাস পানি আমি ঢালবো, ফ্রিজের ঠান্ডা পানি একটা গ্লাসের মধ্যে ঢালবো, যখনই গ্লাসের মধ্যে ঢালবো তখন দেখবা গ্লাসের বাইরে পানি পড়ে, তাই না? কিছুক্ষণ পরে। কারণ কি, যে বাইরের যে ওয়াটার ভেপার আছে তখন এটা ঠান্ডা জায়গায়, গ্লাস একটা সলিড সাবস্টেন্স, ওখানে বসে ঠান্ডা কনডেন্সে ওই পানিটা পড়ে। এটা কিন্তু গ্লাসের ভিতরের পানি কিন্তু পড়ে না, বাইরের যে ওয়াটার ভেপার আছে ওই ওয়াটার ভেপারটা গ্লাসের গায়ে এসে কনডেন্স হয়ে ওইগুলো লিকুইড ফর্ম করে। এই ওয়াটার কিন্তু বাইরের ওয়াটার ভেপারকে কনডেন্সড ওয়াটার, বাট ভিতরে যে ওয়াটার ঢালছে ওই ওয়াটারটাকে উপর থেকে পড়ে নিচে যায়নি, বা ওয়াটারের পোর্স দিয়ে, গ্লাসের পোর্স দিয়ে কিন্তু বেরিয়ে যায়নি। তাহলে আসো, এই সমস্ত সলিড সারফেস গুলো যখন এনভায়রনমেন্টে থাকে তখন হয় কি, যে এয়ারে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার আছে। তো ধরে নাও আমি একটু বড় করে দেখাই, এই একটা পার্টিকুলেটস, তখন এয়ারে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার আছে। এই ওয়াটার ভেপার গুলো কি হয়, এর গায়ে চলে আসে। এবং আপার অ্যাটমসফিয়ারে, তোমরা জানো আপার অ্যাটমসফিয়ারে কিন্তু আমাদের টেম্পারেচার কম, এবং যখনই আমাদের এটা ট্রোপোস্ফিয়ার লেভেল, যখনই উপরে যাব, অর্থাৎ 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত টেম্পারেচার কিন্তু শার্পলি ফল করে। একদম গ্রাউন্ড ফেজে কিন্তু টেম্পারেচার বেশি, এক গ্রাউন্ড থেকে 10 কিলোমিটার পর্যন্ত যত উপরে যাওয়া, এই 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। তাই আমাদের যখনই উপরে যাব তখন এটা কনডেন্সড হয়ে এই ওয়াটার ভেপার গুলো এর গায়ে জমা হতে থাকে, এবং জমা হতে 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 কি হয়, এই যে সলিড সারফেস, এই যে পার্টিকুলেটস কেন দরকার, এই যে ওয়াটার মলিকুলস, ভেপার মলিকুলস গুলো কনডেন্সড হওয়ার জন্য একটা সলিড সারফেস দরকার। তখন এই সলিড সারফেসে করে কি, তারা আস্তে 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 কনডেন্স হয়ে একটা সার্টেন ড্রপস তৈরি করে। এখন আসো, এর মধ্যে তো এটা সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এটা ফসফরাস পেন্টঅক্সাইড গ্যাস, এই সমস্ত গ্যাসগুলো এই পানির মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়। যখনই অ্যাবজর্ব হয় তখনই হয়ে যায় এগুলো অ্যাসিড, এবং কামিং ডাউন অ্যাজ এ রেন, সো ইট ইজ কল্ড অ্যাসিড রেন। এবং এটা কি হয়, আমাদের মাটিতে ফল করলে কি হয়, এটা আলটিমেট ডেস্টিনেশন হলো আমাদের লেক অর রিভার, ওয়াটার অর পন্ড, এখানে চলে যায়। এখানে চলে গেলে কি হয়, যা হওয়ার তাই হয়। কি হবে, এখানে গেলে পিএইচ এর ভ্যালু যদি কমে যায়, অ্যাকুয়াটিক অ্যানিমালস গুলো মারা যাবে, আমাদের স্কিনে পড়লে স্কিন হার্মফুল ফর এটা অ্যাসিড রেনের জন্য। তারপরে কি হবে, আমাদের অ্যাকুয়াটিক অ্যানিমালস গুলো, প্লান্টস গুলো মারা যাবে, আমাদের ডট হবে, আমাদের ভেজিটেটিভ গ্রোথ হবে না, প্লান্টস হবে না, আমাদের কোনো প্রোডাকশন হবে না, আমাদের এগ্রিকালচার ক্রপস গুলো মারা যাবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, ডট হবে, হবে। এই হচ্ছে আমাদের অ্যাসিড রেন। তাহলে অ্যাসিড রেনের মেন সোর্স কি, আমাদের এই সমস্ত গ্যাসগুলো। এই সমস্ত গ্যাসগুলোর কোথা থেকে আসে, এই সমস্ত গ্যাসগুলো আসে বার্নিং অফ দ্য ফুয়েল। কত ইন্টারেস্টিং। বার্নিং অফ দ্য ফুয়েল কি, শুধু বার্নিং অফ দ্য ফুয়েল না, অনেক কারণ আসে, যেমন কার্বন ডাইঅক্সাইড, বার্নিং অফ দ্য ফুয়েল আসে। সালফার ডাইঅক্সাইড কিভাবে আসে, ভলকানিক ইরাপশন, গত ক্লাসে আমি বলেছিলাম, ভলকানিক ইরাপশন, অয়েল ফায়ার, এই সমস্ত জায়গাতে সালফার ডাইঅক্সাইড আসে। নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হয়, এটা আমাদের থান্ডার শাওয়ারের মাধ্যমে, থান্ডার স্টর্মের মাধ্যমে হয়। এখানে আমাদের স্পার্ক হয়, ইলেকট্রিক স্পার্ক যখন ইয়েতে হয় তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। তাছাড়াও আমাদের উডের মধ্যে যখন আমরা ফুয়েলকে বার্ন করি, কিছু সালফার থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, এইগুলো বার্ন হয়ে দিয়ে সামান্য পরিমাণে ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ওটা মেইনলি তো কার্বনই থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রোডিউসড হয়। এবং এই সমস্ত গ্যাসগুলো কি হয়, আমাদের অ্যাটমসফিয়ারে থাকে। আর যখনই আমাদের ক্লাউড ফর্ম হয় এবং যখন এটা আমাদের কনডেন্স হয়ে রেন ড্রপ ফর্ম করে, তখন সেই গ্যাসগুলো এর সাথে কনডেন্সড হয়ে ওর ভিতরে অ্যাবজর্ব হয়ে এই সমস্ত অ্যাসিডগুলো তৈরি হয়, এবং এই অ্যাসিডগুলো কামিং ডাউন অ্যাজ এ রেন। দিস ইজ কল্ড অ্যাসিড রেন। আর অ্যাসিড রেনের অ্যাডভার্স ইফেক্ট গুলো বললাম, কজেস গুলো বললাম, এন্ড হাউ টু মিনিমাইজ দ্য অ্যাসিড রেন। অ্যাসিড রেনকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন বলতে পারো যে অ্যাসিড রেনকে কিভাবে মিনিমাইজ করা যায়। অ্যাসিড রেনকে মিনিমাইজ করতে গেলে ভলকানিক ইরাপশন থেকে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড ইমিট হয়। এটাকে তুমি কন্ট্রোল করতে পারবো, আমি কন্ট্রোল করতে পারবো। জাপানে প্রচুর পরিমাণ ভলকানিক ইরাপশন হয়। জাপান তো কম টেকনোলজিক্যালি অনেক সাউন্ড, বলা হয় বিশ্বের একটা অন্যতম সাউন্ড দেশ হলো জাপান। তারা যখন কন্ট্রোল করতে পারে না, ন্যাচারাল ডিজাস্টার, এটা কন্ট্রোল করা সম্ভব নয়, নাম্বার ওয়ান। সো এটা ইমিট হবেই, তার মানে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড রেনের মধ্যে থাকবে। ওকে, কোনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই ফসফরাস পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা সামটাইমস কন্ট্রোল করতে পারবো না। তবে হ্যাঁ, যেগুলো ম্যান মেড সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন ফুয়েলকে কম্বাস্ট করলে ফুয়েলের মধ্যে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, ফুয়েলকে আমরা কম কনজাম্পশন করি, অর্থাৎ এটাকে কম পরিমাণ বার্ন করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত গ্যাসগুলো ইমিশনটা কম হবে, সো দ্যাট এই সমস্ত অ্যাসিডগুলো আমাদের ইমিশনটা কম হবে, মানে তৈরি হবে না। তাই আমরা কি করব, এনভায়রনমেন্টকে অ্যাসিড রেন থেকে মুক্ত রাখতে পারবো। তবে হ্যাঁ, কিছু না কিছু থাকবে।
আর সবচেয়ে বড় কথা, কিছু যদি আমাদের গ্যাসগুলো তৈরি হয়েই থাকে এবং ওয়াটারের মধ্যে যদি অ্যাবজর্ব হয়ে অ্যাসিড রেন তৈরি হয়, তাতে কোনো প্রবলেম নাই। কারণ তোমরা জানো পিএইচ স্কেল হলো 0 to 14, 0 থেকে 14, এখানে হলো 7 হলো নিউট্রাল। যদি আমাদের পিএইচ এর ভ্যালু 4.5 থেকে যদি 7 এর মতো থাকে, এটার জন্য কোনো হার্মফুল না, এটা হার্মফুল না। বরং এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে এগ্রিকালচার ইয়েগুলোতে, যেগুলো ফ্রুটস জোনের ক্ষেত্রে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। পিএইচ এর ভ্যালু 5 to 6, পিএইচ এর ভ্যালু 5 to 6 ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রুটস জোন। এবং ওখানে ফ্রুটসে দেখবা, ফ্রুটসে কিন্তু কন্টেন্ট অ্যাসিড, এবং ওই সমস্ত সয়েলে অ্যাসিডিক সয়েল হলে ফ্রুটস প্রোডাকশনটা ভালো হয়। কথা বুঝতে পেরেছো? কিন্তু যদি এক্সেসিভ ফুয়েলকে বার্ন করা হয় এবং হিউজ বার্ন করলে যদি কনডেন্সড অর্থাৎ গ্যাসিয়াস সাবস্টেন্সের, এই সমস্ত গ্যাসিয়াস সাবস্টেন্সের কনডেনসেশন যদি অনেক বেড়ে যায়, তাহলেই কিন্তু আমাদের পিএইচ এর ভ্যালুটা সার্টেনলি ফল করবে এবং লেস দ্যান 4 অর 3 তে চলে আসবে। তখন যদি সেই রেন হয়, সেই রেনটা কিন্তু ভেরি মাচ ডেঞ্জারাস, সেই অ্যাসিড রেনটা কিন্তু ভেরি মাচ ডেঞ্জারাস। বাট সামান্য পরিমাণ থাকলে এটা কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে অ্যাসিড রেন কি এবং অ্যাসিড রেনের যে কজগুলো কি, কজগুলো বললাম। অ্যাসিড রেনের যে অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যাসিড রেনের অ্যাডভার্স ইফেক্ট বললাম। এবং অ্যাসিড রেন কিভাবে মিনিমাইজ করা যায়, সেই মিনিমাইজের কথা তো তোমাদেরকে বললাম। মেইন কজ হলো যেটাই কজ, সেখানে সেটাকে ব্লক করার জন্য আমাদের কোনো এটা স্টেপ আছে কিনা, সেই স্টেপগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। যে যেখানে কজ, যেখান থেকে এই সমস্ত গ্যাসগুলো ইমিশন হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোকে ব্লক করে দেওয়া। এবং যদি ব্লক করতে না পারে, তাহলে অল্টারনেটিভ সোর্স ইউজ করা, যাতে করে এইগুলো আমাদের থেকে মুক্ত থাকতে পারে। এটা হলো আমাদের প্রিন্সিপাল। তো যা হোক, আমরা গ্রিন হাউস গ্যাস কি, অ্যাসিড রেন কি, এটা পড়লাম। এখন আসো সিএফসি কি, the last part, CFC. দেখো সিএফসি, সি মানে ক্লোরোফ্লোরোকার্বন। এটা সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। যেমন এই সিএফসি, দুটো সিএফসি লিখি, দুটো সিএফসি গ্যাসের মধ্যে একটা হলো ফ্রিয়ন 11, ফ্রিয়ন 11। ফ্রিয়ন 11টা কি? ফ্রিয়ন 11 হচ্ছে CFCl3, CFCl3। আর ফ্রিয়ন 12টা কি? ফ্রিয়ন 12, এটা হলো CF2Cl2। এটার কেমিক্যাল নাম কি? এটার কেমিক্যাল কার্বন। এটা কি দেখো, মিথেন থেকে এসেছে। মিথেনের 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেসড হয়েছে, আর একটা হাইড্রোজেন ফ্লোরিন দ্বারা রিপ্লেসড হয়েছে। তাহলে আমরা বলতে পারি না ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, এটা ট্রাইক্লোরোফ্লোরোমিথেন বলতে পারি। আর এটা কি? ডাইফ্লোরোমিথেন। এটা কেমিক্যাল নেম, এটা ফ্রিয়ন 11, এটা ফ্রিয়ন 12। সো এটা হচ্ছে আমাদের কেমিক্যাল নেম। এখন দেখো, এটা মিথেনের ডেরিভেটিভস বলা হয়। কি বলা হয়? মিথেনের ডেরিভেটিভস। অর্থাৎ মিথেনের হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়েছে হ্যালোজেন দিয়ে। এবং হ্যালোজেন কোন ধরনের হ্যালোজেন? সেখানে ফ্লোরিন এবং ক্লোরিন। যেমন আমরা ফ্রিয়ন 11 কে বলতে পারি ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, অর্থাৎ মিথেনের 4টা হাইড্রোজেন মধ্যে 3টা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে, একটা হাইড্রোজেন ফ্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে আমাদের তৈরি হয়েছে ট্রাইক্লোরোফ্লোরোমিথেন। আর এখানে মিথেনের 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে, 2টা হাইড্রোজেন ফ্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে তৈরি হয়েছে ডাইফ্লোরোমিথেন। তাহলে এই হলো সিএফসি। যদি বলা হয় হোয়াট ইজ সিএফসি, এটা হলো সিএফসি। এখন আসো, সিএফসি কোথায় ইউজ করা হয়, আমরা কেন ইউজ করি? সবথেকে বড় কথা, যখন সিএফসি আবিষ্কার হয়, তখন পৃথিবীতে কিন্তু একটা সাড়া জাগিয়ে এসেছিল। যেমন কম্পিউটার যখন আবিষ্কার হয়, তখন কম্পিউটার একটা বিশাল একটা অ্যাডভান্টেজ নিয়ে যখন পৃথিবীতে এসেছে। এই সিএফসি একটা গ্যাস যখন আবিষ্কার হয়, তখন কিন্তু পৃথিবী তোলপাড় হয়ে গেছিল, হেভি একটা জিনিস আবিষ্কার হয়েছে। কারণ কি? সিএফসি দিয়ে আমরা এয়ার কুলার তৈরি করতে পারি, সিএফসি দিয়ে রেফ্রিজারেটর তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের গরম আর লাগবে না, বাসার মধ্যে ঢুকবো এসিতে, আমাদের ঠান্ডা করে দেবে আমাদের শরীর। সো এটা কত বড় অ্যাডভান্টেজ, যারা ধনী এবং যারা প্রভাবশালী তাদের জন্য অনেক খুশির নিউজ।
এবং সমস্ত নিউজই তৈরি হয় বড় লোকদের জন্য, গরিব লোকদের জন্য, মিডল ক্লাসের জন্য কোনো নিউজ হয় না। কথা বুঝতে পেরেছো? একদম দরিদ্রদের নিয়ে আর একদম অনেক বড় লোকদের দিয়ে নিউজ হয়। যা হোক, এনিওয়ে, তো এখন আমরা একটা বিষয়টা জানি যে তখন না সারা জাগিয়ে সারা বিশ্বের তোলপাড় যে সিএফসি গ্যাস তৈরি হয়েছে। এই সিএফসি গ্যাস কি করবে? এয়ারকে ঠান্ডা করবে। আমাদের রেফ্রিজারেটরের মধ্যে ইউজ করলে আমরা অনেক ঠান্ডা জিনিস খেতে পারবো। তো তখন এটার যে অ্যাডভার্স ইফেক্টটা তারা বুঝতে পারেনি। তো এই সিএফসি গ্যাস কিছুদিন ইউজ করার পরে দেখা গেল যে এটা একটা কালপ্রিট গ্যাস এবং এটা একটা সাংঘাতিক বাজে একটা গ্যাস, এবং যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা মানে মেরে ফেলার জন্যই যথেষ্ট। এটা যদি আমরা যত্রতত্র ইউজ করি তাহলে কিন্তু আমরা বাঁচবো না, সরাসরি মারা যাবো। কিভাবে মারা যাব? কারণ এই সিএফসি গ্যাসগুলো যখন ইমিশন হবে, এটা তো একটা গ্যাস, যে কোনো ভাবে লিকেজ হবে, এবং লিকেজ হলে কি হবে? আলটিমেট ডেস্টিনেশন আমাদের এয়ার, অ্যাটমসফিয়ার। কারণ গ্যাসগুলো কোথায় থাকে? গ্যাসগুলো তো মাটিতে পড়ে থাকে না। হ্যাঁ, হেভিয়ার দেন এয়ার হলে থাকতে পারে মেবি, বাট মোস্টলি গ্যাসগুলো কি হয়? আমাদের অ্যাটমসফিয়ারে সাস্টেইন করে, এবং অ্যাটমসফিয়ারে যখনই থাকবে তখনই কি হবে? এই সমস্ত সিএফসি গ্যাসগুলো যে এয়ারের সেকেন্ড, তোমরা জানো যে আমাদের কয়টা লেয়ার আছে? আমাদের 4টা লেয়ার আছে। এই 4টা লেয়ারের মধ্যে এটা ট্রপোস্ফিয়ার, এটা আমাদের কি বলা হয়? স্ট্রাটোস্ফিয়ার, এটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার, আর এটা ট্রপোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারে আমাদের ওজোন লেয়ার আছে। স্ট্রাটোস্ফিয়ারে কি আছে? ওজোন লেয়ার আছে। ওজোন লেয়ার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। it plays the vital role to survive us, because এই ওজোন লেয়ার যখন ইউভি লাইট, এখানে সান থেকে যখন ইউভি লাইট গুলো আসে, তখন এই ওজোন লেয়ার কি করে? ওই ইউভি লাইট কে অ্যাবজর্ব করে নেয়, নিয়ে রেস্ট অফ দ্য লাইট গুলো আমাদের আর্থে পাঠায়। কিন্তু ইউভি লাইট এগুলো টোটালি অ্যাবজর্ব করে নেয়, সো ইউভি লাইট থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। ইউভি লাইট যদি চলে আসে, ওজোন লেয়ার যদি না থাকে, তাহলে কি হতো? তাহলে আমরা বাঁচতাম না। কারণ কি? ইউভি লাইট কজেস কার্সিনোজেনিক ফর্ম এন্ড দ্যাট ইজ ক্যান্সার, এবং স্কিন ক্যান্সারে মানুষ মারা যাবে। এবং সবথেকে মজার কথা হলো যে ইউভি লাইট ডিসকভার করে সে কিন্তু স্কিন ক্যান্সারে মারা গেছে। আমার সায়েন্টিস্টের নাম মনে নেই। যাও, এই ওজোন লেয়ার করে কি? ওজোন লেয়ার করে কি? সান থেকে যে ইউভি লাইট আসে, সেই ইউভি লাইট কে অ্যাবজর্ব করে নেয়, সো দ্যাট আমাদের আর্থ সারফেস কে ইউভি লাইট থেকে প্রোটেক্ট করে, সো দ্যাট আমরা ভালো করে বেঁচে থাকি। কিন্তু যদি ওজোন লেয়ারকে ডিপ্লিট করে দেয়, কোনো হার্মফুল গ্যাস যদি ওজোন লেয়ারকে ডিপ্লিট মানে ক্ষয় করে দেয়, অর্থাৎ এটাকে নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে দেয়, তাহলে কিন্তু আমাদের ওজোন লেয়ার না থাকলে সরাসরি আমাদের ইউভি লাইটটা আমাদের পেনিট্রেট হবে, এবং ইউভি লাইটটা আর্থ সারফেসকে, আমাদের যে সমস্ত অ্যানিমালস আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, স্কিন ক্যান্সার তৈরি করে দিবে, এবং আমরা বাঁচতে পারবো না। এখন আসো, কিভাবে এই যে সিএফসি গ্যাস যদি বলা হয়, এটা কিন্তু পরীক্ষা আসে যে হাউ টু ডিপ্লিট সিএফসি গ্যাস, হাউ টু ডিপ্লিট ওজোন লেয়ার বাই সিএফসি গ্যাস। ওজোন লেয়ারটাকে কিভাবে ডিপ্লিট করে সিএফসি গ্যাস? এখানে 4টা রিঅ্যাকশন আছে। এই রিঅ্যাকশনটা আমি লিখে দিচ্ছি, এটা পরীক্ষায় 2 মার্কসের জন্য আসে। প্লিজ এই রিঅ্যাকশন 4টা ভালো করে লেখার চেষ্টা করবা। দেখো, সিএফসি যখন ইউভি লাইট দিয়ে আমাদের কি হবে? আসবে, তখন এটা কিন্তু আল্ট্রাভায়োলেট, তখন এটা ভেঙে যাবে। সিএফসিটা ভেঙে যেয়ে এর মধ্যে ক্লোরিন আছে না, এখানে ন্যাসেন্ট ক্লোরিন প্রডিউস করবে। সিএফসিটা যখন আমাদের ইউভি লাইট আপার অ্যাটমসফিয়ারে গিয়ে সিএফসিটা যখন ইউভি লাইটের কন্ট্যাক্টে আসবে, তখন এই সিএফসিটা ভেঙে যেয়ে অ্যাটমিক অক্সিজেন, এই যে অ্যাটমিক ক্লোরিন প্রডিউস করলো। এই অ্যাটমিক ক্লোরিন করবে কি? তখন দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার আছে, ওজোন লেয়ারের কাছে গিয়ে তাকে কি করবে? বলবে তোকে ভেঙে দেবো আমি। ভেঙে দিয়ে কি করবে? এখানে অক্সিজেন মলিকিউল তৈরি করলো আর অ্যাটমিক অক্সিজেন তৈরি করলো। কথা ক্লিয়ার? অ্যাটমিক অক্সিজেন তৈরি করলো, এখান থেকে একটা অ্যাটমিক অক্সিজেন তৈরি হয়, আর সেই অ্যাটমিক অক্সিজেনের সাথে ক্লোরিন মিলে আমাদের তৈরি হয় এরকম জিনিস তৈরি হয়, ClO অ্যাটমিক। কারণ কি? দেখো, এটা একটু বুঝিয়ে দিই। এখান থেকে অক্সিজেন ভাঙলে কি হয়? অক্সিজেন যদি ভেঙে যায় তাহলে অক্সিজেন প্লাস অ্যাটমিক অক্সিজেন, এটা মানে অ্যাটমিক অক্সিজেন তৈরি হয়। এই অ্যাটমিক অক্সিজেন তখন অ্যাটমিক ক্লোরিন, এর ভ্যালেন্সি 2 এর ভ্যালেন্সি 1, তাই অক্সিজেনের এটা থাকলো আমাদের, আর অক্সিজেন মলিকিউল তৈরি হলো। তাহলে আলটিমেটলি কিন্তু ওজোন লেয়ার ভেঙে গেছে। দেখো, ওজোন লেয়ার, এটা ওজোনটা কিন্তু ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয়েছে, আর এটা এরকম একটা কম্পাউন্ড, একটা রেডিক্যাল তৈরি হয়েছে। তখন এই রেডিক্যালটা করে কি? তখন আরেকটা অক্সিজেনের মলিকিউলের সাথে, এখানে আরেকটা অক্সিজেনের অ্যাটমিক অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে এখানে আমাদের আবার অক্সিজেন মলিকিউল তৈরি করে, আবার এই ক্লোরিনটা অ্যাটমিক ক্লোরিন তৈরি হয়, এবং বাই চেইন রিঅ্যাকশনে শুধু অ্যাটমিক ক্লোরিন তৈরি হওয়ার সাথে সাথে এই ওজোন লেয়ারকে এটা ভেঙে দিবে। তখন আবার ওইটা কি করে?
এই সিএল আবার এই সিএল2 এটাও আবার করে কি আরেকটা কাজ করে, এটা ওজোন লেয়ারকে ভেঙে দেয়। ওজোন লেয়ারকে ভেঙে দিয়ে কি করবে আমাদের এখানে তৈরি করবে সিএলও2 তৈরি করবে, আর এখানে তৈরি করবে অ্যাটমিক। এই হলো আমাদের চারটা রিঅ্যাকশন। এখানে যত বেশি সিএলও এটাকে হার্মফুল, এটা হার্মফুল, এবং এটা যত তৈরি হবে তত, দেখো এই জিনিসটা এটাকে ভেঙে দিয়েছে ওজনকে, তারপর এই জিনিসটা এখানে ভেঙে দিয়েছে, এখানে ক্লোরিনটা ওজনকে, এই জিনিসটা আর এই জিনিসটা এই যে ওজনকে ভেঙে দিয়েছে। অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের চেন রিঅ্যাকশনে বারবার প্রডিউস হতে থাকে, প্রতিটা রিঅ্যাকশনে সিএলও নেসে, এবং এটা হচ্ছে আমাদের এটা, আর এটা সিএলটা, এবং এটা আমাদের ওজোন লেয়ারকে ভেঙে দেয়, সো দ্যাট আমাদের টোটাল ওজোন লেয়ারটা ডিপ্লিট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এটা হলো হাউ সিএফসি ডিপ্লিটস ওজোন লেয়ার। এটা আমাদের ভালো করে পড়তে হবে। 2 মার্কস, এই চারটা রিঅ্যাকশন লিখলে 2 মার্কস হয়ে যাবে, এবং দুটোর একটা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। এখন তোমাদের কতটুকু বুঝলে আমাকে একটু বলো। আমি তো তোমাদের কমেন্টস কালকে আজকে আসলে যেগুলো লেকচার বেস ক্লাস থাকে সেইগুলোতে কমেন্টস দেখার সুযোগ হয় না, বরং যেগুলো তো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে সেগুলো কমেন্টস দেখার সুযোগ থাকে। একটা অঙ্ক দিলাম, করলাম, বুঝিয়ে দিলাম কতটুকু বুঝলে। আর এগুলো লেকচার বেস কোর্স চ্যাপ্টার, সো এখান থেকে তোমাদের কমেন্টস দেখার কোনো আমার সুযোগ হয়নি। বাট তোমরা কতটুকু বুঝলে আমাকে একটু জানাও। গ্রিন হাউসের কারণেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়, এটাও একটা অ্যাডভার্স ইফেক্ট। স্যার আমরা মনোযোগ দিয়ে লেকচার শুনছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই গট ইট স্যার। আসলে বাবা এই চ্যাপ্টারটা আসলে লেকচার বেসড পার্ট, তো এখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নেই, 2-একটা রিঅ্যাকশন আছে আমি বুঝালাম, কিন্তু লেকচারটা ভালো করে শুনলেই ক্লাসে লিখতে পারবে আশা করি। আচ্ছা, আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার স্যার, নাও 43, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। স্যার রিঅ্যাকশনগুলো আরেকবার রিপিট করেন। ওকে, দেখো রিঅ্যাকশন হলো এটা সিএফসি, দেখো এটা ভালো করে পড়বা, কিন্তু 2 মার্কসের প্রশ্ন আমি দেবো, কিন্তু এটা বলে দিলাম আগে। এটা হাউ সিএফসি ডিপ্লিটস ওজোন লেয়ার। এখানে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, তাহলে এখানে কি আছে, ক্লোরিন আছে না? তো যখন ইউভি লাইট, যেটা তো স্ট্রাটোস্ফিয়ারে থাকে সিএফসি গ্যাস, এটা হালকা, তখন কি হয়, এই যে ইউভি লাইটের কারণে এই সিএফসিটা ভেঙে যায়, ভেঙে দিয়ে কি হয়, আরো অনেক জিনিস তৈরি হয়, কিন্তু আমাদের কালপ্রিট যেটা সেটা হলো অ্যাটমিক ক্লোরিন। এটা দেওয়ার মানে হলো অ্যাটমিক ক্লোরিন। আর তোমরা জানো অ্যাটম কখনো আমাদের ফ্রি স্টেটে এক্সিস্ট করতে পারে না, তো এটা অ্যাটমিক ক্লোরিন। সেই অ্যাটমিক ক্লোরিন করে কি, ওই যে স্ট্রাটোস্ফিয়ারে ওজোন লেয়ার আছে, এই ওজোন লেয়ারের সাথে কি করে, এটাকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে কি হবে, এখানে ওজোনের কি হয়, 3টা অক্সিজেন অ্যাটম আছে না, তো 2টো অক্সিজেন অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হলো, আর একটা অক্সিজেন অ্যাটমিক অক্সিজেন তৈরি হলো। সেই অ্যাটমিক অক্সিজেনের সাথে ক্লোরিন মিলে এটা তৈরি হয়েছে। কথা বুঝতে পেরেছো? যখনই আমাদের এটা ভাঙলে কি হয়, এখানে শেখালাম আমি, তোমার কোথায় জানো, এই ওজোনটা ভাঙলে তৈরি হয়, এই ওজোনকে ভাঙলে তৈরি হয় অক্সিজেন মলিকিউল আর অ্যাটমিক অক্সিজেন। সেই অ্যাটমিক অক্সিজেনের সাথে ক্লোরিন মিলে এটাকে ভেঙে ফেলে, করে অ্যাটমিক অক্সিজেন তৈরি করে, সে তার সাথে নিয়ে এটা জিনিসটা তৈরি করে। তাহলে দেখো এখন সিএল ও আর এখানে সিএলও আর এখানে অ্যাটমিক অক্সিজেন মিলে অক্সিজেন মলিকিউল, আবার অক্সিজেন মলিকিউল, আবার ক্লোরিন আবার তৈরি হচ্ছে এখানে। এটা বাই চেইন রিঅ্যাকশন। তখন এই সিএলও আবার সিএল দুটোই ওজোন লেয়ারকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে এরকম কম্পাউন্ড তৈরি করে। সো এটাই হলো আমাদের যে সিএফসি কিভাবে ডিপ্লিট করে ওজোন লেয়ারকে। যা হোক, আমরা যতটুকু জানলাম সিএফসি, অ্যাসিড রেইন, তারপরে গ্রিন হাউস গ্যাস, এটা আমাদের শেষ পার্ট। এখন আছে আমাদের আরেকটু পার্ট বাকি আছে চ্যাপ্টার 1 এর। এবং আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আমি পড়ানোর পরে তোমাদের একটা জিজ্ঞাসা করব, তোমরা বই খুলে খুলে দেখবা, পেজ উল্টে উল্টে দেখবা। আমি এমন কোনো টপিকস নাই আমি পড়াইনি, আমার কাজই হলো আমি কোনো টপিকস বাদ দিই, ওই ইম্পর্টেন্ট 2-3টা কোশ্চেন ভালো করে পড়ালাম, ভালো করে করলাম। নো, তোমার A to Z নলেজ থাকতে হবে, কেমিস্ট্রি বইতে যা আছে সব জানতে হবে। পরীক্ষা কি আসছে না আসছে এটা ইম্যাটেরিয়াল, এটা পরীক্ষার কথা চিন্তা করলে হবে না। তোমাকে জানার জন্য শিখতে হবে, তোমাকে ভালো জায়গায় চান্স পেতে গেলে শিখতে হবে। পরীক্ষার বিষয়টা এখানে মুখ্য বিষয় নয় আমার কাছে কখনোই।
আমি পরীক্ষার বিষয়টা আমি কখনোই ইম্পর্টেন্ট মনে করি না। আমার কাছে কথা হলো একটা সাবজেক্ট তুমি শিখবা, তোমার নলেজ ডেভেলপ হবে, তুমি 5টা জায়গায় কথা বলতে পারবা, তুমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে কথা বলতে পারবা, তুমি বয়েস ল চার্লস ল নিয়ে কথা বলতে পারবা, এবং তোমার যে ধরনের কোশ্চেন আসবে এখানে তোমার আইডিয়া থাকবে। হ্যাঁ, তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, দ্যাট মিনস সেটা তো কোশ্চেন, সেটা তো তুমি আনসার দেওয়াটাই তো তোমার জানা। সো এইভাবে জানতে হবে, A to Z প্রত্যেকটা পার্ট তোমাকে জানতে হবে। তো যা লাস্ট পার্টে চলে এসেছি আমরা, সেটা হলো আমাদের মডার্ন কনসেপ্ট অফ দ্য অ্যাসিড অ্যান্ড বেস। আর কি সময় আছে? আর কি আর ক্লাস নেওয়ার মতো? ওকে, অলরেডি টাইম শেষ, 1 মিনিট পার হয়ে গেছে বরং। তো তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের পরীক্ষার আগে তো আর ক্লাস হচ্ছে না, আমার ক্লাসটা শেষ আজকে। তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে বলতে যদি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস থাকে, সেই ক্লাসে আমরা একটু সাজেশন টাইপ বা কোথায় পড়লে একটু পারা যাবে সেটা আমরা বলবো, এবং সেই জায়গাগুলো ভালো করে পড়ো। তারপর আমি বলি অর্গানিক কেমিস্ট্রি আমাদের শেষ হয়ে গেছিলো অ্যাসিড অ্যালডিহাইড অ্যান্ড কিটোন পর্যন্ত, সেই জন্য আজ পড়ালাম না, এখানে বাকি ছিল বলে পড়ালাম। আর অ্যালডিহাইড কিটোন থেকে কিন্তু অ্যাকসেট কোশ্চেন দেবো, আমি বারবার বলছি, ওটা ভালো করে পড়বা, ওখান থেকে অ্যাকসেট কোশ্চেন পাবা। তারপরে অ্যালকাইন থেকে অ্যাকসেট কোশ্চেন পাবা। স্যার এই চ্যাপ্টারের কিছু স্যাম্পল কোশ্চেন সলভ আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা দেখা যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।